আসসালামু আলাইকুম। টেকেন কাছে আরেকটি নতুন ভিডিওতে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন, অ্যাকচুয়ালি ফেসলেস ভিডিও আমি বেশি বানানোর চেষ্টা করি, কারণ আমার চ্যানেলে আমি ইতিপূর্বে ভিডিও বানাইতাম যখন আমি নিজে ক্যামেরার সামনে বসে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতাম। অ্যাকচুয়ালি একটু সেট আপ করতে ঝামেলা হতো। আজকেও একটা অবস্থা পদ্মা পিছনে টাঙানো। তো ভিডিওটা করতে আসলাম। এই ভিডিওটার মরালিটি হলো, ভাতা পাওয়ার জন্য এমএফএস সিস্টেম ভালো নাকি ব্যাংকিং সিস্টেম ভালো, এই বিষয়টা আমি আপনাদের জন্য আজকে আলোচনা করবো। অ্যাট ফার্স্ট আপনারা আমার থাম্বনেলটা একটু দেখুন। আমি থাম্বনেলটা বড় করে নেই। ভাতা পাওয়ার জন্য এমএফএস ব্যাংকিং নাকি ব্যাংকিং সিস্টেম কোনটা ভালো? এমএফএস কি কি দেখুন, নগদ, বিকাশ, রকেট, শিওর ক্যাশ, এগুলোকে বলা হয় এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম। আর ব্যাংকিং সিস্টেম হলো এই যে জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, তারপরে ডিজিটাল ব্যাংক বা যে সকল ব্যাংকগুলো রয়েছে। স্ক্রিনের দিকে আসা যাক। বিষয় হলো, আপনারা জানেন যে আপনারা যারা এই ভাতার টাকাগুলো পান, আমি মনে করি যে আপনারা অবশ্যই অর্থনৈতিকভাবে অসচ্ছল, কারণ যারা ভাতার টাকা পায় তারা তো স্বাবলম্বী না। আমরা সকলেই মানুষ, আমাদের সকলের অর্থনৈতিক অবস্থা মোটামুটি যে খুব ভালো তা না। আমার অবস্থা যদি ভালো হতো তাহলে তো আমি আজকে ভিডিও করতে আসতাম না। আপনাদের অবস্থা যদি ভালো হতো আপনারা তো এই সামান্য টাকার জন্য এত অপেক্ষা করতেন না। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতেছেন, আপনাদের সকলকে জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো মূল বিষয়টা দেখুন, আপনি যখন এই যে গতবার চিঠি হয়েছিল একটা, লাস্ট ভিডিওতে আমি যে বিষয়গুলো উল্লেখ করেছিলাম যে ব্যাংকিং চেঞ্জ করার জন্য চিঠি ইস্যু করা হয়েছে, নিজের নামে সিম থাকতে হবে এবং নিজের নামে ব্যাংকিং অ্যাকাউন্ট থাকতে হবে, তাহলে কি হবে, প্রতারক চক্র টাকাগুলো নিতে পারবে না। সো এই বিষয়গুলোতে আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আমি তো সিম তুলতে পারতেছি না, আমার সমস্যা, আমার বয়স হয়নি বা আমার বাচ্চার ভোটার আইডি কার্ড হয়নি। তো এই ক্ষেত্রগুলোতে বিবেচনা করে আপনারা সেটা হয়তো ভালোভাবে দেখেননি বা অনেকে ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন না। আমি এটা জানি যে ভিডিওর যতটুকু দরকার আপনারা স্কিপ করে দেখে নেন, দেখবেনই বা কেন, আপনাদের যখন প্রয়োজন হবে তখন তো শুধু দেখবেন। তো আমি মনে করব আমি ভিডিওটা তৈরি করার পর অনেক ইউটিউব চ্যানেলে ভিডিওটা ক্রিয়েট হবে আমি জানি, এবং অনেকগুলোই আমার থেকে ভালো বুঝাইতে পারবে। তো যাই হোক, সেটা তাদের বিষয়। কথা হলো, আমি সর্বদা আপনাদেরকে বলবো এমএফএস সিস্টেমটা বাদ দিতে। যেহেতু এখন বলা হয়েছে যে গ্রাহক তার নিজের ইচ্ছা মতো অ্যাকাউন্টে, এজেন্ট ব্যাংকিংয়ে, মোবাইল ব্যাংকিংয়ে টাকা নিতে পারবে তার পছন্দ মতো। আমি জাস্ট বুঝাই যে আমি একজন ভাতাভোগী বা আপনি একজন ভাতাভোগী, এখন এই টাকাটা আপনি পাচ্ছেন নগদ, বিকাশ, রকেটে। তো নগদ, বিকাশ, রকেটে টাকা পাওয়ার সুবিধা হলো আপনি যে কোনো সময় টাকাটা তুলতে পারতেছেন, রাত, সকাল, দিন, দুপুর, যখন ইচ্ছা। অসুবিধা হলো এই টাকাগুলো প্রতারক চক্র আপনার থেকে হাতিয়ে নিচ্ছে, যার পরিমাণ প্রতি বছর কয়েক কোটি টাকা দাঁড়ায়, যে প্রতারক চক্র আপনার টাকাটা নিয়ে নিচ্ছে। আপনি যারা পুরাতন ভাতাভোগীরা রয়েছেন, ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন একটু কমেন্ট করবেন যে আপনারা 2020 সালের পূর্বে কে কে ভাতা পান। 2020 সালের পূর্বে কিন্তু টাকাগুলো ব্যাংকিং সেক্টরে দেওয়া হতো। আপনি একটু বুকে হাত রেখে বলতে পারবেন যে আমি বুকে হাত রেখে বলছি আমার টাকাটা একবার প্রতারক চক্র নেয়নি। আমি আপনাদের জানি এবং আপনারা অনেকে আমার সঙ্গে ভিডিও দেখেন দীর্ঘ সময় ধরে, যে যখন ব্যাংকিং সেক্টরে টাকাগুলো আসে তখন কিন্তু প্রতারণার হার একদম 0%। আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনোভাবেই এই টাকা উত্তোলন করা সম্ভব নয়। আমি আপনাদেরকে বুঝাতে পারছি যে এমএফএস সিস্টেমের থেকে ব্যাংকিং সিস্টেম কেন এত গুরুত্বপূর্ণ। এখন অনেকে বলতে পারেন ভাই মোবাইল ব্যাংকিং তারপরে ভালো। হ্যাঁ, আপনাদের কাছে যেটা ভালো লাগবে আপনি সেটাই দিবেন। আমার কোনো কিছু বলার নেই যে আপনি ব্যাংকিং সেক্টর ব্যবহার করেন, তবে এতটুকু বলতে পারি যদি মনে করেন নিজের টাকাটাকে সেফলি ভাবে এই 3 মাস, 4 মাস, 6 মাস দেরি করার পর টাকা পাচ্ছি, টাকার অ্যামাউন্ট খুব বেশি একটা না, 3000, 2000, 2500 টাকা, কিন্তু এই টাকাটাই দিন শেষে একজন ব্যক্তির কাছে অনেক, যার এই টাকার ছাড়া অন্য কোনো আয়ের আর কিছু নেই। আমরা 300-400 টাকা একবার বের হলে ফুরে যাচ্ছে, কিন্তু এই 3-4 মাস পরে যখন আপনারা 300-400 টাকা, 500 টাকা পাচ্ছেন, আপনাদের আনন্দের আর সীমা থাকে না। ভিডিও অনেক বড় হতে চলেছে। সো এই অর্থ বছর 2024-25 26 অর্থ বছরের প্রথম কিস্তির টাকা পেরোল ইতিমধ্যে আপনারা জানেন যে পেরোলের চিঠি দিয়ে দিয়েছে, 7 থেকে 15 তারিখের মধ্যে পেরোল করতে হবে। সো এইবার এই চান্সটা নেই নাম্বারটা পরিবর্তন করে। তবে দ্বিতীয় কিস্তির সময় তারা বলেছে যে যাদের মোবাইল ব্যাংকিং নিজের নামে অ্যাকাউন্ট করা
নিজের নামে সিম তোলা, তাদের নাম্বারগুলো পরিবর্তন করতে হবে। এপিআই এপিআই কি? এপিআই হলো একটা সফটওয়্যার ডিটেল ডাটাবেসকে প্রোগ্রামিং করে অন্য একটা সফটওয়্যারের সঙ্গে লিঙ্ক আপ করে দেওয়া। এখন এপিআই যেহেতু সম্পূর্ণ হয়নি বিটিআরসির সাথে, যে কারণে প্রথম কিস্তির টাকাটা আপাতত আগের নিয়মে পাবেন, যার যে নাম্বার দেওয়া আছে সেই নিয়মে পাচ্ছেন। কিন্তু দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে অবশ্যই নাম্বারগুলো চেঞ্জ করতে হবে। নাম্বার চেঞ্জ করার জন্য আপনাদেরকে যেতে হবে আপনার নিকট উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা জেলা সমাজসেবা কার্যালয় গিয়ে আপনার নিজের নামে সিম তুলে নিজের নামে বিকাশ অ্যাকাউন্ট খুলে আপনাকে সেই নাম্বারটা দিতে হবে। অনেকে বলতে পারেন আমার বিকাশ নাম্বার একটা করা আছে কিন্তু সিম অন্যজনের নামে। আপনি নগদ অ্যাকাউন্ট দিতে পারেন, রকেট অ্যাকাউন্ট দিতে পারেন, যে কোনো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা সরাসরি যে কোনো ব্যাংকে গিয়ে ব্যাংকিং সেক্টরে গিয়ে একবার অ্যাকাউন্ট খুলে ব্যাংকিং নাম্বারটা ব্যবহার করতে। মোবাইল নাম্বারে টাকা প্রতারণার হার অনেক বেশি, এই সকল ব্যাংকিংগুলোতে প্রতারণার হার অনেক কম। ধন্যবাদ সবাইকে, অনেক কথা বললাম। যদি কেউ খারাপ মনে করে থাকেন বা কোনো কিছু ভুল মনে হয় আমাকে মাফ করে দেবেন। আর দেখা হয় পরবর্তী ভিডিও। চ্যানেলে যদি ভালো লেগে থাকে আজকের টপিকটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।